আজকের গল্প বাধা। দমদমের একটি নিম্ন মধ্যবিত্ত পাড়াতে বাস করে প্রচেত চক্রবর্তী, তার বৃদ্ধা মা, তার স্ত্রী মীনাক্ষী দেবী এবং তাদের 6 মাসের শিশুপুত্র হীরক। প্রচেতবাবুর মা বললেন, দাদু ভাইয়ের তো 6 মাস বয়স হলো, এবার ওর অন্নপ্রাশন দিতে হবে। মীনাক্ষী দেবী বললেন, আপনি ঠিকই বলেছেন মা। সেই মতো ক্যালেন্ডার পাঁজি দেখে হীরকের একটা অন্নপ্রাশনের দিন স্থির হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানানো হলো, কেনাকাটাও প্রস্তুত। ঠিক অন্নপ্রাশনের 2 দিন আগে প্রচেতবাবুর মা অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু তিনি আর বাড়ি ফিরলেন না, মারা গেলেন। হীরকের অন্নপ্রাশন ভেঙে গেল। যেসব জিনিসপত্র কেনা হয়েছিল হীরকের অন্নপ্রাশনের জন্য, তাই দিয়ে প্রচেতবাবু তার মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করলেন। তারা মনে কষ্ট পেল ঠিকই, কিন্তু কিছু করার নেই। এরপর অসুচ মিটে গেলে কাছের একটি মন্দির থেকে প্রসাদ এনে হীরকের মুখে ঠেকানো হলো। হীরক একটু একটু বড় হতে লাগলো। তাকে একটি বেসরকারি স্কুলে ভর্তি করা হলো। ছোটবেলা থেকে হীরক ছিল অত্যন্ত মেধাবী। কোনোবার সে ক্লাসে সেকেন্ড হয়নি, প্রত্যেকবার ফার্স্ট হয়েছে। স্বভাবটাও তার খুব সুন্দর। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই হীরককে খুব ভালোবাসে। দেখতে দেখতে হীরক ক্লাস 9 হলো। তার এখন 13 বছর বয়স। মীনাক্ষী দেবী বলল যে, দেখো, ওর তো অন্নপ্রাশনটা হলো না, ওর পৈতেটা আমি চাই বড় করে দিতে। প্রচেতবাবু বললেন, ঠিক আছে। সেই মতো ক্যালেন্ডার পাঁজি দেখে একটি পৈতের দিন স্থির করা হলো এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা হলো। কেনাকাটাও প্রস্তুত। কিন্তু এবারও সেই বাধা। ঠিক পৈতের 3 দিন আগে প্রচেতবাবু অসুস্থ হলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু এবারও তিনি ফিরলেন না। প্রচেতবাবু মারা গেলেন। হীরকের পৈতে আর হলো না। সেই সব জিনিস দিয়েই প্রচেতবাবুর শ্রাদ্ধের কাজ সম্পন্ন হলো। মীনাক্ষী দেবী হীরককে নিয়ে অকুল পাথারে পড়লেন। তিনি এখন কি করবেন, কি করে ছেলেকে মানুষ করবেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলল, কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। প্রচেতবাবুর অফিস থেকে কিছু টাকা পাওয়া গিয়েছিল। সেই টাকা ব্যাংকে রেখে যা সুদ পাওয়া যেত, সেই সুদের টাকায় এবং কিছু আত্মীয় স্বজনের চেষ্টায় হীরকের পড়া চলতে লাগলো। হীরক ছিল খুব মেধাবী, তাই প্রত্যেকটা পরীক্ষায় সে ভালোভাবে উত্তীর্ণ হলো। এরপর উচ্চশিক্ষার জন্য তাকে দিল্লি পাঠানো হলো। সেখানে সে তার পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। হীরক অনেকবার তার মাকে বলেছে যে, মা, তুমি এখানে চলে এসো। মীনাক্ষী দেবী বললেন, না রে বাবা, আমি এখানেই ভালো আছি। দেখতে দেখতে হীরকের প্রায় 30 বছর বয়স হল। মীনাক্ষী দেবী বললেন যে, না, এবার ছেলের একটা বিয়ে দিতে হবে। সেই মতো খোঁজাখুঁজি করে একটি ভালো মেয়েরও সন্ধান পাওয়া গেল। তিনি হীরককে জানালেন। হীরক বলল যে, না মা, তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে দেবে, আমি তাকেই বিয়ে করব, আমার মেয়ে দেখার দরকার নেই। মীনাক্ষী দেবী দিন ঠিক করে হীরককে বলল, বিয়ের 7 দিন আগে তোমাকে চলে আসতে হবে। ঠিক বিয়ের 7 দিন আগে হীরক জানালো সে রাজধানী এক্সপ্রেসে দমদম যাচ্ছে। মীনাক্ষী দেবী যেদিন হীরকের আসার দিন, সেই দিন দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি একটু টিভিটা চালিয়ে বসেছেন। হঠাৎ করে তার নজরে পড়ল খবরটার দিকে। রাজধানী এক্সপ্রেস যখন আসছে, মুখোমুখি একটি রেলের সাথে কলিশন হয়েছে এবং দুটো ট্রেনই খুব ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। তার দুটো ট্রেনেরই প্রায় 8টা করে বগি লাইনচ্যুত হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। মীনাক্ষী দেবী তাড়াতাড়ি টিভি বন্ধ করে দিয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে জানালো। তারাও খবরটা পেয়েছিল। তারা ছুটে আসলো।
কিছু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে সাহায্যে সে ঘটনাস্থলে ছুটে গেল। জায়গাটা খুব একটা শহরে নয়, একটু গ্রাম্য টাইপের। কাছাকাছি ভালো হাসপাতালও নেই। যে কটা স্বাস্থ্যকেন্দ্র ছিল সেখানে যারা আহত তাদের চিকিৎসা চলছে এবং নিহতদের মর্গে রাখা আছে। তারা প্রথমে আহতদের মধ্যে হীরকের খোঁজ করতে লাগলো, কিন্তু সেখানে হীরকের সন্ধান পেল না। অবশেষে তারা খোঁজ করতে করতে মর্গে এসে দেখল সেখানে হীরকের মৃতদেহ রাখা আছে। ছেলের মৃতদেহকে আঁকড়ে ধরে মীনাক্ষী দেবী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। যারা তার সঙ্গে ছিলেন তারা কোনো মতে মীনাক্ষী দেবীকে শান্ত করে হীরকের মৃতদেহ নিয়ে দমদমে ফিরে আসলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কান্নায় ভেঙে পড়ল। তারা হীরককে খুব ভালোবাসত, কেন হীরককে সত্যি ভালোবাসার মতো ছেলে ছিল সে। কিন্তু মীনাক্ষী দেবী কাঁদতে কাঁদতে একটা কথাই বললেন, বাবা, তো সারাটা জীবন তো বাধার, অন্নপ্রাশনে বাধা পড়ল, পৈতেতে বাধা পড়ল, এবার বিয়েটাও আমি দিতে পারলাম না, কিন্তু এবার তুই সব বাধা থেকে মুক্ত হলি। তুই যেখানে গেলি সেখানে আর কোনো বাধা তোকে ছুঁতে পারবে না, তুই এবার শান্তি পাবি। এই বলে তিনি ছেলের মৃতদেহকে আঁকড়ে ধরে পাগলের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলেন।